শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সঠিক সুন্দরভাবে তোমরা তোমাদের স্পেশাল টেস্ট দিচ্ছ। আমরা দেখো গতদিন আমার পরীক্ষা হয়েছে, অনেকেই বেশ ভালো পরীক্ষা দিয়েছে, আবার অনেকে কি করছে, অনেকে দেখা যাচ্ছে যে পরীক্ষার 2 ঘন্টা পরে আমি ছবি দিয়েছি। তার মানে যারা পরে ছবি দিয়েছে আসলে এদের সমস্যা আছে, আর যারা তাৎক্ষণিক ছবি দিয়েছে যেই টাইমের ভিতর দেওয়ার কথা ছিল সেটা কাভার করেছে তারা অবশ্যই ভালো এবং ভালো ফলাফল করবে তারা, আশা করি। যারা পরে পরীক্ষা দিয়েছে এবং পরবর্তীতে তারা নিশ্চয়ই অবৈধ উপায় অবলম্বন করেছে, যা হোক আমি ধরে নিলাম যে তা সবাই ভালো করেছে। আশা করি আমরা পরবর্তীতে ভালো করব, যেন এই ভুলগুলো না হয়। যে ভুলগুলো হয়েছে এই ভুলগুলোকে আমরা সঠিক দিকে বাস্তবায়ন করার চেষ্টা করব। দেখো আজকে আমরা পড়বো আন্তর্জাতিক অর্থনীতি। আন্তর্জাতিক অর্থনীতি প্রথমে বলছিলাম যে এখানে অ্যাডাম স্মিথের একটা তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব আছে। এখানে বলা ছিল যে তোমার যা আছে, তোমার যে জিনিসটা আছে, তোমার কি আছে, দেখা যাচ্ছে তোমার আছে মানব সম্পদ, তোমার আছে কাঁচামাল। কি কাঁচামাল? যে কাঁচামালগুলো আছে তোমার দেখা যাচ্ছে যে কাগজ তৈরি করার জন্য, যেটা আবার তোমার আহ, ধরলাম যে তুলা, সুতা তৈরি করার জন্য তুলা, এরকম তোমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে তুমি মডিফাই করে আরো বেশি উন্নত করবা। মানে তোমার দেশে যেই যেই দ্রব্য নির্ভর, তোমার দেশ যদি ধান উৎপাদনে ভালো হয় তাহলে তুমি ধান উৎপাদন করবা। তোমার দেশ যদি, ধরলাম তোমার দেশ যদি গম উৎপাদনে অন্য দেশের থেকে খারাপ করে, তাহলে তুমি গম উৎপাদন না করে ওই দেশ থেকে গম আমদানি করবা। তার মানে আমার দেশে যেটা হয়, আমার দেশে যেটা ভালো হবে সেটা আমরা উৎপাদন করব এবং রপ্তানি করব বাইরের দেশে। আবার বাইরের দেশ থেকে যেটা ভালো হয় ওইটা আমরা আমদানি করব এবং আহ, এই আমদানি রপ্তানির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে আমরা অবশ্যই ওই, যদি 2টা দ্রব্য উৎপাদন করতাম সে তার থেকে আমরা একটা উৎপাদন করব এবং রপ্তানি করব আর একটা আমদানি করব, এতে আমরা বেশি বেনিফিটেড হব, লাভবান হব। এটাই ছিল আন্তর্জাতিক অর্থনীতির একটা মূল তত্ত্ব। এখান থেকে আমরা দেখো আহ, ভালো করবো এই তত্ত্ব থেকে। আমরা তত্ত্বটা জানলেই আন্তর্জাতিক বাণিজ্যের কিছু বৈশিষ্ট্য আমরা আমাদের ভেতরে উপলব্ধি করতে পারবো। তো আন্তর্জাতিক বাণিজ্য আহ, হতে হলে অবশ্যই কি কয়েকটা শর্ত আছে এখানে। আন্তর্জাতিক বাণিজ্য হতে হলে 2টা দেশ থাকা লাগবে, স্বাধীন দেশ থাকা লাগবে, তাই না? যেমন স্বাধীন ও সার্বভৌম দেশ থাকা লাগবে, একটা নির্দিষ্ট সময় বিবেচ্য হবে, একটা দ্রব্য থাকবে, 2 দেশের 2টা ব্যাংক, মানে আন্তর্জাতিক কেন্দ্রীয় ব্যাংক থাকবে, আবার 2 দেশের মুদ্রা আবার 2 ধরনের হবে। সচরাচর তো এক ধরনের হয় না, যদি হয় তাহলে বেটার, সমস্যা নেই সেটা। তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। আন্তর্জাতিক বাণিজ্য আমরা এর আগে পড়ছি, কিন্তু সব টোটালি শেষ করছি, বই কিন্তু বেশ কয়েকবার শেষ হয়ে গেল, কয়েকটা অধ্যায়। যেমন লাস্ট 6 এবং 7 এবং 8 অধ্যায় আমরা সপ্তম এবং ষষ্ঠ এবং সপ্তম, যেটা অর্থায়ন এবং মুদ্রাস্ফীতি আমাদের স্পেশাল টেস্ট হলো। এরপরে আমি অষ্টম অধ্যায়তে এসেছি, তার আগেও আমাদের অষ্টম অধ্যায় শেষ হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। এখান থেকে আমরা বোর্ড কোশ্চেন দেখবো, একটা বোর্ড কোশ্চেন দেখি। এখান থেকে দেখো, প্রথম প্রশ্ন দেখো, এটা 2018 সালে এসছে। ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড, আসলে সম্মিলিত বোর্ড ছিল এখানে। আবহমান কাল ধরেই বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। তার মানে আমাদের দেশে সেরকম কোনো রপ্তানি রপ্তানি হয়, আমদানি নির্ভর দেশ। আমরা খুব কম দ্রব্যই রপ্তানি করি। এজন্য বলছে যে আবহমান কাল ধরে বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। প্রতি বছর দেশটি রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়ে থাকে। অতি সম্প্রতি দেশটি প্রচলিত পণ্যের পাশাপাশি কিছু অপ্রচলিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে। তাছাড়া রপ্তানি সম্প্রসারণের জন্য উৎপাদন বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাস, পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং শুল্ক রেয়াত, জ্বালানির মূল্য হ্রাস এবং বিভিন্ন দেশের বাণিজ্যের প্রতিনিধি প্রেরণ এবং বাণিজ্য চুক্তি সম্প্রসারণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করছে। তার মানে কিছুকাল আগে দেখা যাচ্ছিল যে কোনো দ্রব্য, খুব কম পরিমাণ দ্রব্যই রপ্তানি হচ্ছিল, কিন্তু এখন ওই প্রচলিত রপ্তানির দ্রব্যের পাশাপাশি আবার কিছু অপ্রচলিত দ্রব্য, তোমার হুঁশিয়ারি দ্রব্য যেগুলো আছে, তারপরে বিভিন্ন ধরনের কাঁচামাল, বিভিন্ন ধরনের আমরা দেখি মাছ, এগুলা
আর ওই প্রচলিত দ্রব্যের পাশাপাশি ওই অপ্রচলিত দ্রব্যগুলো রপ্তানি করা হচ্ছে বিদেশে। এবং এইটা কিন্তু অ্যাডাম স্মিথ অনেক আগেই বলে গেছে যে আপনার দেশ যেটা নির্ভর সেটা আপনি উৎপাদন করেন, সেটা রপ্তানি করেন, আবার আপনার দেশে যেটা হবে না সেটাকে আপনি আমদানি করেন। খুব ভালো কথা বলেছে। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হলো মূলধন, পণ্য এবং সেবা প্রবাহের একটি সম্মিলিত ব্যবস্থা। আমরা বিশ্বায়ন পড়ছি, বিশ্বায়নের সংজ্ঞা একটা পড়ছি বিভিন্নভাবে, আমরা ওটা কাজে লাগাতে পারবো। ছোট এই এক কথার উত্তর না দিয়ে একটু সংজ্ঞা এটা বড় করে দেওয়ার চেষ্টা করবো, এটা ভালো হবে। প্রথম প্রশ্ন যদি ভালো হয়, টিচারের প্রথম সংজ্ঞাটা যদি ভালো লাগে, তাহলে পরবর্তীতে তোমার খাতার উপর ইফেক্ট ভালো যাবে। ফার্স্ট লুকিং যদি ভালো হয় তাহলে সেটা অবশ্যই ভালো। বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম। আচ্ছা, একজন সাহায্য করে কয়দিন থাকতে পারে, তাই না? আমরা দেখলাম যে করোনার ভিতরে মানুষ কিন্তু সরকার বিভিন্নভাবে সাহায্য করছে, বিভিন্ন লকডাউন দিয়ে দিল, কিন্তু তাতে করে কি হলো? তাতে করে আরো আরো অবস্থা খারাপ হয়ে গেল অর্থনীতির। একদিন যদি লকডাউন থাকে বা একদিন যদি ধর্মঘট থাকে তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যায় সরকারের। যাই হোক, সেটা আমরা দেখছিলাম যে কখনোই এক সরকার কখনো কাউকে খেতে দিয়ে পারবে না, এত লোক এত মানুষকে। তাহলে কি করতে হবে? মানুষকে কাজ দিতে হবে। মানুষ যখনই কাজ করবে, কাজের পরিবেশ থাকবে, তখনই দেশ উন্নত হবে। টাকাটা কি দেখো, টাকাটা একটা রিভলভিং ক্রেডিট, তাই না? টাকাটা হচ্ছে ঘুরছে, কিন্তু বিনিময়ে কি হচ্ছে? তুমি উপকার পাচ্ছ এবং তুমি কিছু করছো দেশের জন্য। আর যদি টাকা না থাকতো তাহলে তুমি শুয়ে শুয়ে বসে বসে খেতে, কোনো কাজই হতো না। তার মানে টাকা একটা মাধ্যম। তুমি রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছ, রিক্সাওয়ালা তোমাকে পৌঁছে দিচ্ছে, এতে তোমার উপকার হচ্ছে। বিনিময়ে কি? তুমি তাকে টাকা দিলে। আবার রিক্সাওয়ালা কি করছে? সেই টাকাটা নিয়ে দেখাচ্ছে আবার সে বাজার করছে, তাতে কি হচ্ছে? ওই যে ওই লোকের ওই একই টাকা কিন্তু, একটু চিন্তা করে দেখো, এই একটা টাকায় কিভাবে ঘুরছে, টাকা দিয়ে মানুষকে কিভাবে ঘোরানো হচ্ছে, তাই না? কিন্তু মাঝখান দিয়ে মানুষ উপকার পাচ্ছে, আবার কাজটাও কিন্তু একজন আমরা যে বলছি না একজন আরেকজনের উপর নির্ভরশীল, আসলে সত্য নির্ভরশীল, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু টাকাটা হাত বদল হচ্ছে। এতে করে তোমার যে অন্তর্দৃষ্টি আছে, সাবকনসিয়াস মাইন্ড আছে, এটা দিয়ে একটু চিন্তা করে দেখো যে আসলে টাকা কিছু না, ঠিক না? কিন্তু টাকা আবার অনেক কিছু তুমি যদি ভাবো। টাকাটা একটা মাধ্যম, টাকাটা একটা মাধ্যম, বিনিময়ে কি হচ্ছে? একজন আরেকজনকে উপকার করছে, কিন্তু টাকা বাদ দিয়ে কিন্তু উপকার করলে হচ্ছে না। তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি বিভিন্নভাবে। আমরা খুব অর্থনীতি কিন্তু তোমার খুব একটা অন্তরের বিষয়, তোমার রক্তের মিশে থাকার একটা বিষয়। যাই হোক, আমরা পরবর্তীতে আসছি বৈদেশিক সাহায্যের তুলনায়। আমি যেটা বললাম, বৈদেশিক সাহায্য আমরা গ্রহণ করব না, আমরা কি করব? আমরা বাণিজ্য করব। বাণিজ্য করলে কি হবে? আমরা ডেভেলপ হতে পারবো, আমাদের দেশের ভেতরে ওই দ্রব্য উৎপাদন করার ক্ষমতা আমাদের বেড়ে যাবে। আমরা আস্তে আস্তে আমাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। অর্থনৈতিক শক্তিটা সব থেকে বড় শক্তি আমার কাছে যেটা মনে হয়। এটা একটা দেশের জন্য সব থেকে বড় শক্তি হচ্ছে অর্থনৈতিক শক্তি। আস্তে আস্তে অর্থনৈতিকভাবে যখন আগাবে একটা মানুষ, তাহলে দেখবা সে পরবর্তীতে অন্যান্য স্টেপেও আগাতে সাহস পাবে। তো বৈদেশিক বাণিজ্যে অর্থনীতির জন্য শুভ ফলাফল বয়ে আনবে। অবশ্যই বাণিজ্য বাণিজ্য অবশ্যই উত্তম, এই জন্য শুভ ফলাফল বয়ে আনবে। কিন্তু বৈদেশিক সাহায্য বেশিরভাগ ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সাহায্য সবসময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, কারণ সাহায্য মানুষ আপনা আপনি করবে না তখন। একটা দেশ পররাষ্ট্রনীতি কোনো সময় বলে না যে একটা দেশ আর এক দেশকে আপনা আপনি সাহায্য করবে, এমনি এমনি সাহায্য করে না। তখন কি হয়? তার উপর একটা ঋণের বোঝা বাউন্ড করে দেওয়া হয়, এজন্য একটা সমস্যাটা সৃষ্টি হয়। পরবর্তীতে ও ঋণ নিয়ে উঠতে পারে না আর, এজন্য আগাবে থেকে। সাধারণ উন্নয়নশীল দেশের আধুনিক প্রযুক্তি এবং উন্নত ও যন্ত্রপাতি প্রয়োজনের কাঁচামালের জন্য বিদেশের উপর নির্ভরশীল। এক্ষেত্রে বৈদেশিক সাহায্যের উপর অত্যাধিক নির্ভরশীল হলে অর্থনীতি অনিশ্চয়তার দিকে চলে যাবে। অবশ্যই অনিশ্চয়তা যাবে, কখনোই নির্ভর হওয়া যাবে না। বৈদেশিক দাতা সংস্থা দেশগুলো তাদের ঋণের বিপরীতে বিভিন্ন কঠোর শর্ত, এই যে যেটা বললাম, কঠোর শর্ত বেঁধে দেবে, ফলে তারা পরনির্ভরশীল হয়ে পড়বে। পক্ষান্তরে বৈদেশিক বাণিজ্যের উপর যে গুরুত্ব আরোপ, তোমার বাণিজ্যের উপরে একটা তাদের বাধা সৃষ্টি হবে। কিন্তু যখন সে ঋণ না নিবে, তখন লোন না নিবে, লোন গ্রহণ না করবে, তখন তার ওই ঋণের বোঝা বাউন্ড থাকবে না। তখন সে নিজের মতো চলা শিখতে পারবে, নিজের দেশ উৎপাদন করবে নিজের দেশে এবং সেটা রপ্তানি করবে। এতে এ করে দেখা দেখা যায় যে অবশ্যই তোমার এই যেটা দেখছিলাম যে আমদানির বৈদেশিক বৈদেশিক সাহায্যের তুলনায় অবশ্যই বৈদেশিক বাণিজ্য অবশ্যই উত্তম। গ নম্বর প্রশ্ন দেখো, গ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপ। লেনদেন ভারসাম্য যখন ঘাটতি দেখা যাবে, তখন সেই ঘাটতি ভারসাম্য দূরীকরণের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে? তো ঘাটতি দেখা দেওয়া মানে কি? ওই সময় ওই অঙ্কের টাকাটা
ঘাটতি পড়ে গেছে। আসলে কিছু অংশে টাকা বা কিছু অংশে কাঁচামাল আমার ঘাটতি পড়ে গেছে। তাহলে আমার ওই ঘাটতি দূর করার জন্য কি করতে হবে? আমরা তো ওই সরকারি অর্থব্যবস্থায় পড়িনি যে সরকার কি করে? সরকার আছে ব্যয় বুঝে আয় করে। ঠিক না? আয় বুঝে ব্যয় করে না। সরকার আগে ব্যয় করে নেয়। যে এই খাতে এত টাকা ব্যয় করব, এই খাতে এত টাকা ব্যয় করব। পরে লাস্টে এসে দেখে যে এত টাকা শর্ট পড়ে যাচ্ছে। তখন কি করে? এই ঘাটতি টাকাটা সে অন্য কোনো দেশ থেকে ঋণ নেয় অথবা সে মুদ্রা ছাপায় বিভিন্নভাবে এটা পূরণ করে। তাহলে আমরা দেখব যে এখানে ঘাটতি আসলে ঘাটতি কিভাবে দূর করা হচ্ছে। উদ্দীপকের লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করার গৃহীত পদক্ষেপগুলো কি কি? সাধারণ কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের দৃশ্যমান অদৃশ্যমান উভয় প্রকার আমদানি মূল্য অপেক্ষা রপ্তানি মূল্য কম হলে দেশের ঘাটতি। তার মানে আমদানি বেশি হয়ে যায়, রপ্তানিটা কম হয়ে যায়, তখনই ঘাটতিটা দেখা দেয়। রপ্তানি বেশি হলে কখনোই ঘাটতি হয় না, কারণ রপ্তানি বেশি হওয়া মানে তো আমার আয় বেশি হওয়া। যেমন প্রচলিত পণ্যের পাশাপাশি অপ্রচলিত পণ্য বৃদ্ধি এবং রপ্তানি শুল্ক হ্রাস, কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি উদারীকরণ, পরিবহন ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে প্রকৃতপক্ষে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর করার জন্য এক্ষেত্রে মূল লক্ষ্য হলো আমদানি হ্রাস করতে হবে। মূলত হচ্ছে আমদানিটা হ্রাস করো, রপ্তানিটা বাড়িয়ে দাও। তাইলেই তো তোমার ঘাটতি শেষ। ঘাটতি তখন রপ্তানি বাড়া যাবে মানে কি উদ্বৃত্ত সৃষ্টি হয়ে যাবে। তুমি তখন তোমার দেশ তখন ভালো হয়ে যাবে। অধিপক্ষে লক্ষ্য করা যায় বাংলাদেশের প্রতি বছর রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়, এর ফলে এই ঘাটতিটা দেখা দেয়। এই ঘাটতি দূর করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যেমন কি কি সেগুলা? উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদন বৃদ্ধি করে শুল্ক কমাতে হবে, রেয়াত করা মানে কমানো। বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধির প্রেরণ করে এবং বাণিজ্য চুক্তি সম্পাদন করা। কাজেই বলা যায় যে উপরে পদক্ষেপ সমূহ উক্ত ঘাটতি দূর করার ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। এই ঘাটতি দূর করার জন্য তাকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। অবশ্যই ভালো দিকগুলোকে গ্রহণ করতে হবে এবং খারাপ দিকগুলো পরিহার করতে হবে। আবার কোন কোন খাতে অপচয় হয়ে যাচ্ছে, কোন কোন খাতগুলোতে সঠিক তদারকি করলে ওখান থেকে বেশি উপার্জন করা সম্ভব হবে, কোন খাতে বেশি ব্যয় হচ্ছে, কোন খাতটা অলাভজনক হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা এখান থেকে দেখতে পাই। দেখো, খ নম্বর তার মানে সরকার কি কি পদক্ষেপ নিবে, এই পদক্ষেপগুলো আমাদের মাথায় রাখলে, এই পয়েন্টগুলো মাথায় রাখলে কিন্তু আমরা বুঝতে লিখতে পারবো। ঘ নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার গৃহীত পদক্ষেপ সরকারের ব্যবস্থা পর্যাপ্ত কি? উদ্দীপকের আলোকে ব্যবস্থা। তার মানে এই আমাদের যে আমরা যে আসলে এই প্রথম উদ্দীপকেই যে কথা বলছিল যে তোমার রপ্তানি আমদানি নির্ভর, তাহলে আমদানি নির্ভর থেকে রপ্তানিতে যেতে হবে। এখানে একটা বড় একটা কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তোমার মনে করো ঋণ আছে, ঋণ থেকে উদ্বৃত্ত সৃষ্টি করতে হবে, তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে, তাই না? আগে ঋণ পরিশোধ করলেই কেবল তুমি ওইখানে যেতে পারবা, উদ্ধৃতি যেতে পারবা, পরিশোধ করার ক্ষমতা থাকতে হবে। যাই হোক, তাহলে এখান থেকে আমাদের যেটা রাখতে হবে প্রাথমিক অবস্থায় যে তোমার এই বাণিজ্যর ঘাটতি দূর করতে হবে, তারপরে কিনা বাণিজ্যের থেকে তুমি রপ্তানি বাণিজ্য বাড়াতে পারবা। তো এখানে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে হলে আগে ঘাটতি বাণিজ্যটা প্রসার আসতে হবে। সেটা বলছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকার গৃহীত পদক্ষেপগুলো মূল্যায়ন করা হলো। সেটা কি কি? সরকারের রপ্তানি বাণিজ্যের সমস্যাগুলি চিহ্নিত করতে হবে। দেখো, আগে রপ্তানি কেন হচ্ছে না, আমার রপ্তানি করতে সমস্যা কোথায়, সেই সমস্যাগুলো আগে চিহ্নিত করতে হবে। এর দ্রুত সমাধান এবং জন্য জাতীয় পর্যায়ে সর্বোচ্চ কমিটি গঠন করতে হবে। কারণ প্রথম পর্যায়ে কমিটি গঠন করার কথা বলছে। এই কমিটি দেশের রপ্তানি বিষয়ের বিভিন্ন দিক সম্প্রসারণের সঠিক দিক নির্দেশনা প্রদান করবে। সরকার রপ্তানিকারকদের প্রয়োজনীয় কাঁচামাল এবং আমদানি এবং বাণিজ্যের শুল্ক অব্যাহতি দেয়। তার মানে সরকার কি করবে? এই রপ্তানি করার জন্য যে কাঁচামাল থাকবে সেই কাঁচামাল আমদানি করবে। কাঁচামাল আমদানি করলে এখান থেকে সেই দ্রব্য আমরা উৎপাদন করতে পারবো। আমরা যেমন দেখি ওয়ালটন কোম্পানি বিভিন্ন সময় ওই যে মোবাইলের পার্টসগুলা কি অন্য দেশ থেকে নিয়ে এসে আমাদের দেশে তৈরি করে আমরা সেটা সেল করি। এটাও অনেকটা ওই দেশের নিজেদের মতোই, কিন্তু ওই দ্রব্যগুলো টোটালি ওই ওই যে কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে ভেতরের পার্টসগুলা। তো ওই পার্টসগুলা তৈরি করতে হবে, এরকম একটা সিস্টেম থাকতে হবে। তাই কমিটি গঠন প্রথমে বলছে, তারপরে এই কমিটিকে সঠিকভাবে এই আমদানি নির্ভর দ্রব্যগুলো উৎপাদন করতে হবে। আমরা যে দ্রব্য আমদানি করছি ওই দ্রব্যগুলো আমাদের দেশে উৎপাদন করতে হবে আগে। তাহলে তারপরে এই সমস্যার সমাধান হবে। এছাড়াও আবগারি শুল্ক প্রত্যাহার করে নেওয়া, সরকার রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য কম সুদে ঋণ প্রদান করতে, সরকারকে ঋণ প্রদান করতে হবে সাধারণ উদ্যোক্তাদের। তাই রপ্তানি ঋণ নিয়ন্ত্রণ এবং স্কিম পরিবর্তন, এক্সপোর্ট পারফরমেন্স লাইসেন্স, বিশেষ সুবিধা প্রদান, রপ্তানি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি দল প্রেরণ করতে হবে, বাণিজ্য চুক্তি সম্প্রসারণের জন্য বিশেষ গুরুত্ব প্রদান করতে হবে। তার মানে অন্যান্য দেশ, যে একটা দেশ উন্নয়ন করছে ওই দেশের আসলে কি প্রযুক্তি ব্যবহার করছে,
ওইখানে প্রতিনিধি পাঠাতে হবে। বিভিন্নভাবে তাদের কাছ থেকে ওই জিনিসগুলা দক্ষতা অর্জন করতে হবে। তারপরে এই আস্তে, আস্তে আমাদের দেশে সেটা এপ্লাই করতে হবে। দেখো বলছে কলাকৌশল ইত্যাদি এর উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে। তাছাড়া রপ্তানি বৃদ্ধির জন্য সরকার ১৯৭৮ সালে জানুয়ারি মাসে রপ্তানি ঋণ নিশ্চিতকরণ স্কিম প্রবর্তন করে। এই ১৯৭৮ সালে এই স্কিম একটা ব্যবস্থা করে সরকার। এই স্কিমের আওতায় রাজনৈতিক এবং অন্য কোনো কারণে রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। রপ্তানিকারকদের ঋণদানের ব্যবস্থা করা হয়েছে। এই স্কিমটি চালু হওয়ায় ঋণের নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়েছে এবং রপ্তানিকারকগণ রপ্তানির ক্ষেত্রে উৎসাহী হয়েছে। তার মানে মানুষের হাতে যদি একজন ভালো উদ্যোক্তা হয় তার হাতে যদি টাকা দেওয়া হয়, টাকা দেওয়া বলতে তাকে যদি কম মূল্যে কম সুদে ওই ঋণ দেওয়া যায়, তাহলে ওই উদ্যোক্তা কিন্তু ওই টাকা খেয়ে ফেলবে না, ঠিক না? ওইটা দিয়ে সে একটা ভালো একটা চিন্তা করবে এবং ওইখান থেকে সে ভালো কিছু করার একটা মানসিকতা তার কাজ করবে। উপযুক্ত পর্যালোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রসারের লক্ষ্যে সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত। তার মানে সরকারের কি কি পদক্ষেপ নিয়েছে এখানে সরকার, দেখো আমরা বেশ কয়েকটা প্রজেক্ট পেলাম এখানে। আবগারি শুল্কের ঋণ কমাচ্ছে, ঋণের তোমার সুদের হার কমাচ্ছে, সরকার বিভিন্ন স্কিম চালু করছে। এই যে ছোট ছোট পয়েন্ট, এই পয়েন্টের নিচে দাগ দিতে হবে। দাগ দিয়ে এই পয়েন্টগুলো আমার মাথায় রাখলে আমি খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলো লেখা সম্ভব হবে। প্রশ্নটা খুবই সুন্দর, 18 সালের প্রশ্ন এসেছে, এই জাতীয় প্রশ্নই আমাদের আসবে। এবং আমি সব রিডিং পড়িয়ে দিয়েছি এবং অধ্যায় সংক্ষেপণ সহ সব পড়াইছি। এবং তুমি এই একটা করে প্রশ্ন দেখাবো, এই প্রশ্নগুলো কাভার করো। প্রশ্নগুলো কাভার করলে দেখবা তুমি তোমার 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 যে স্কিল ডেভেলপ হবে, তোমার স্কিলটা খুব ভালো একটা দক্ষ হয়ে উঠবো এবং যে কোনো প্রশ্ন দিলেই তুমি তখন লিখতে পারবা। স্কিল ডেভেলপমেন্টটাই হচ্ছে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ। এবং তোমার হাতের লেখাটা স্পিড বাড়াতে হবে, যতবার বারবার লিখতে হবে। এই প্রশ্নগুলো লিখে আমাকে দেখাও। এটা হচ্ছে আগামী দিনের হোমওয়ার্ক। আর ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে দেখা হবে। সঠিক সুন্দরভাবে পড়াশোনা করো। সঠিক সুন্দরভাবে পড়াশোনা এবং রুটিন মাফিক পড়াশোনা করলেই তুমি এগিয়ে যাবা।